ডিএম স্ত্রী বলল তালাক নিয়ে নাও। স্বামী যা করল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গার তীরে অবস্থিত একটি ছোট বসতিতে থাকত বিকাশ। মাটির সোদা গন্ধ, সরু গলি আর গঙ্গার ঢেউয়ের শব্দ, এটাই ছিল তার পৃথিবী। বিকাশ কোনো বড় মানুষ ছিল না, না তার স্বপ্ন অনেক বড় ছিল। সে শুধু এটুকুই চাইত যে মেহনতের উপার্জনের সম্মানের জীবন যাপন করতে পারে, আর যে মানুষকে ভালোবেসেছে তার সাথে শান্তিতে থাকতে পারে। বিকাশের বাবা নৌকা চালাতেন। ছোটবেলা থেকে সে গঙ্গাকে খুব কাছ থেকে দেখেছিল, কখনো শান্ত, কখনো উথাল পাথাল। হয়তো ওই গঙ্গাই তাকে শিখিয়েছিল যে পরিস্থিতি যেমনই হোক, বয়ে চলা থামানো উচিত নয়। পড়াশোনায় বিকাশ ঠিকঠাক ছিল। শহরের কলেজ থেকে সে গ্র্যাজুয়েশন করল, আর তারপর পাটনাতেই একটা ছোট চাকরি ধরে ফেলল। বেতন কম ছিল, কিন্তু আত্মসম্মান অনেক বড়। ওই কলেজেই তার দেখা হয়েছিল অনন্যার সাথে। অনন্যা পড়াশোনায় ভালো ছিল, চোখে স্বপ্ন ছিল, আর কথায় একটা আলাদা চমক। সে প্রায় বলতো, আমি অনেক বড় কিছু করতে চাই। বিকাশ শুধু ঘর সংসারে বাধা পড়তে চাইত না। বিকাশ হেসে জবাব দিত, তুমি যা চাও হও, আমি সব সময় তোমার সাথে থাকব। তাদের দুজনের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল, আর তারপর পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল। বিয়ের পর অনন্যা সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করে দিল। ঘরের দায়িত্ব, খরচ আর অনন্যার স্বপ্নের বোঝা সব বিকাশ নিজের কাঁধে তুলে নিল। অনেক সময় রাত জেগে সে ফর্ম ফিল আপ করত, নোটস ছাপাত, আর সকালে অফিসে চলে যেত। অনন্যা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে বিকাশ চা বানিয়ে দিত। সে বলত, যদি আমি কখনো অফিসার হয়ে যাই না, তবে সবার আগে তোমার জন্য কিছু করব। বিকাশ হেসে বলত, বাস তুমি খুশি থেকো, ওটাই অনেক। বছরের পর বছর মেহনতের পর একদিন সেই দিন এলো যখন অনন্যার নাম রেজাল্টে জলজল করে উঠল। সে আইএএস হয়ে গেল। পুরো গ্রাম, পুরো পরিবার উৎসব করছিল। বিকাশের চোখে খুশির জল ছিল। তার মনে হচ্ছিল যেন তার তপস্যা সফল হয়েছে। কিন্তু এখান থেকেই গল্পটা ধীরে ধীরে মোড় নিতে শুরু করল। পোস্টিংয়ের পর অনন্যা পাল্টাতে শুরু করল। তার শব্দে এখন আর সেই উষ্ণতা রইল না। ফোনে কথা বলা কমে গেল। যখন সে বাড়ি আসত, তখন বেশিরভাগ সময় সরকারি ফাইল আর কলে ডুবে থাকত। বিকাশ তাকে বোঝার চেষ্টা করত, কিন্তু ভেতরে কোথাও তার মনে হতে লাগল যে সে এই নতুন দুনিয়ায় ফিট হচ্ছে না। একদিন কেউ একজন খোঁটা দিল, ডিএম সাহেবা স্ত্রী আর স্বামী একটা সাধারণ চাকরি করে। বিকাশ হেসে কথাটা এড়িয়ে গেল, কিন্তু সেই শব্দগুলো তার বুকে কোথাও বিঁধে গেল। তারপর সেই দিন এলো যা তার জীবনের দিক পরিবর্তন করে দিল। সন্ধ্যার সময় ছিল, গঙ্গার তীরে হালকা হালকা বাতাস বইছিল। বিকাশ নিজের ঘরে বসেছিল যখন তার ফোনে একটা মেসেজ এলো। পাঠানো মানুষটার নাম দেখে তার হাত কেঁপে উঠল, অনন্যা। মেসেজটা ছোট ছিল, খুব ছোট। তালাক নিয়ে নাও, এখন আমরা আর একসাথে চলতে পারব না। কোনো কল নেই, কোনো কারণ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটা লাইন। বিকাশ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন শব্দগুলো ঝাপসা হয়ে গেছে। সে ২-৩ বার পড়ল, তারপর চোখ বন্ধ করে ফেলল। তার মনে পড়ল সেই দিন যখন অনন্যা বলেছিল, আমি তোমার সাথে না খেয়েও থেকে নেব। আজ সেই অনন্যা ডিএম হয়ে একটা মেসেজে সম্পর্ক শেষ করে দিচ্ছে। সেই রাতে বিকাশ ঘুমাতে পারল না। সে পুরনো মেসেজ পড়ল, বিয়ের ছবি দেখল, বাবা মায়ের চেহারা মনে পড়ল। তার রাগ হল না, তার কান্নাও এলো না, শুধু একটা অদ্ভুত নীরবতা তার ভেতরে নেমে এলো। পরদিন সে অনন্যাকে কল করল। ফোন অনেকক্ষণ পর ধরল। গলার স্বরে আনুষ্ঠানিকতা ছিল। বিকাশ, এই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তে নিয়েছি। আমার ক্যারিয়ার, আমার পজিশন, এখন এই বিয়ে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিকাশ শুধু এইটুকু বলল, যদি এটাই তোমার খুশি হয় তবে ঠিক আছে। ফোন কেটে গেল। লোকে যখন জানতে পারল, তখন উপদেশের বন্যা বয়ে গেল। ডিএম স্ত্রীকে ধরে রাখো, কোর্টে কেস করে দাও, তার বদনাম করে দাও। কিন্তু বিকাশ চুপ রইল। সে কোনো অভিযোগ করল না। সে কারোর থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবল না। তালাকের তারিখ ঠিক হয়ে গেল। কোর্টে অনন্যা পুরোপুরি শান্ত আর প্রফেশনাল ছিল, যেন সে কোনো ফাইল নিষ্পত্তি করছে। জাজ জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে? বিকাশ মাথা নেড়ে না করে দিল। কোর্ট থেকে বেরোনোর সময় অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল। হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু বিকাশ চোখ নামিয়ে নিল। সেই সন্ধ্যায় সে গঙ্গার তীরে বসেছিল, সেই গঙ্গা যে তাকে বয়ে চলা শিখিয়েছিল। পানিতে নিজের ছায়া দেখে সে মনে মনে বলল, যদি সে ডিএম হয়ে আমাকে ছেড়ে থাকে, তবে আমি মানুষ হয়ে এমন কিছু করব যা কেউ ভাবতেও পারেনি। সে সেই রাতেই একটা সিদ্ধান্ত নিল।
সে এই শহর, এই পরিচয়, এই ব্যথা থেকে দূরে যাবে। সে নিজেকে প্রমাণ করতে নয়, বরং নিজেকে বাঁচাতে। বিকাশ যখন পাটনা ছাড়ল, তখন তার কাছে না কোনো বড় জিনিসপত্র ছিল, না কোনো ঠিকানা। একটা ছোট ব্যাগ, কিছু কাপড়, মায়ের দেওয়া গঙ্গাজলের বোতল আর মনে ভরা সন্নাটা। ট্রেনের জানলা দিয়ে পেছনে ফেলে আসা শহর তার এমন লাগছিল যেন কোনো সম্পর্ক, যাকে কোনো শব্দ না করেই কবর দেওয়া হয়েছে। সে জানত না যে সামনে কি করবে, শুধু এইটুকু ঠিক ছিল যে এখন তাকে ওই জায়গায় থাকতে হবে না যেখানে প্রতিটা মোড়ে লোক তাকে ডিএমের ছেড়ে দেওয়া স্বামী বলে দেখে। তার সহানুভূতি চাইছিল না, না কোনো খোটা, তার শুধু একটু শান্তি চাইছিল। ট্রেন তাকে একটা ছোট জেলায় নামিয়ে দিল। স্টেশন সাধারণ ছিল, মানুষও এখানে কাউকে পাত্তা দিত না যে সে কে, কি ছিল, কার স্বামী ছিল। এই কথাটাই বিকাশকে সবচেয়ে বেশি শান্তি দিচ্ছিল। সে স্টেশনের বাইরে একটা সস্তা ধর্মশালায় ঘর নিল। সেই রাতে প্রথমবার তার ঠিকঠাক ঘুম হল। পরদিন ভোরবেলা সে বাইরে বেরোল। রাস্তায় সেই দৃশ্য ছিল যা প্রতিটা ছোট শহরে থাকে। ঠেলা, চায়ের দোকান, মজুরদের ভিড় আর সরকারি দপ্তরের বাইরে দাঁড়িয়ে থাকা পেরেশান মানুষ। বিকাশ দেখল যে অনেক মানুষ হাতে ফাইল নিয়ে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরছে। কেউ শোনার নেই, কেউ রাস্তা দেখানোর নেই। একটা বুড়ো লোক তার কাছে এলো আর বলল, বাবা, একটু এই দরখাস্তটা পড়ে দেবে কি? বুঝতে পারছি না এতে কি লেখা আছে। বিকাশ কাগজটা নিল। সাধারণ অভিযোগ ছিল পেনশন কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে না। সে দরখাস্ত পড়ে বুড়োকে বোঝালো আর বলল, আপনি এভাবে লিখুন, তারপর এই দপ্তরে জমা দিন। বুড়োর চোখে আশা চকচক করে উঠল। তুমি উকিল নাকি? বিকাশ হালকা হাসল। না, শুধু পড়াশোনা জানা। সেই দিন তার অনুভব হল যে হয়তো ভগবান তাকে এখানে এমনি এমনি আনেনি। ধীরে ধীরে সে রোজ সকালে ওই দপ্তরের বাইরে বসতে লাগল। কারোর দরখাস্ত লিখে দিত, কাউকে ফর্ম ভরা শিখিয়ে দিত, কাউকে শুধু এইটুকু বলে দিত যে সঠিক জানালা কোনটা। সে কারোর থেকে টাকা নিত না। যখন কেউ জেদ করত তো শুধু বলে দিত অন্য কারুর সাহায্য করে দেবেন। সন্ধ্যায় সে ধর্মশালায় ফিরত, ক্লান্ত হয়ে যেত, কিন্তু মন হালকা লাগত। এই ক্লান্তি ওরকম ছিল না যেমন তালাকের পরের খালি ক্লান্তি ছিল। এই ক্লান্তি কোনো কাজের আশার ছিল। এদিকে অনন্যার জীবন একদম আলাদা দিকে চলছিল। সে এখন জেলার ডিএম ছিল। সরকারি বাংলো, গার্ড, গাড়ি সব কিছু ছিল। লোক তাকে সালাম করত। তার একটা সইয়ে সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু রাতে যখন সে একা হতো, তখন অদ্ভুত এক নীরবতা তাকে ঘিরে ধরত। সে বিকাশকে ফোন করেনি, হয়তো অহংকার, হয়তো ভয়। তার মনে হতো যে সে সঠিক করেছে। সমাজ এটাই বলে, এত বড় অফিসার হয়ে একটা ছোট মানুষের সাথে কতদিন থাকবে। কিন্তু কোথাও না কোথাও একটা কোণ ছিল তার হৃদয়ের, যা বারবার প্রশ্ন করত, সত্যিই কি এটাই ঠিক ছিল? ওদিকে বিকাশ এখন ওই মফস্বলে পরিচিত হতে শুরু করেছিল। লোকটাকে নামে নয়, কাজে চিনত। ওই লোকটা যে সাহায্য করে। একদিন এক বিধবা মহিলা এলো কাঁদতে কাঁদতে। তার রেশন কার্ড তৈরি হচ্ছিল না। বিকাশ পুরো ব্যাপারটা বুঝল, কাগজ ঠিক করালো, আর 2 সপ্তাহের মধ্যে তার কার্ড বানিয়ে দিল। মহিলা যাওয়ার সময় বলল, ভগবান তোমাকে সুখে রাখুক বাবা। বিকাশ মাথা নিচু করে নিল। তার মনে পড়ল বিয়ের পর সে কতবার ভগবানের কাছে অনন্যার সফলতার জন্য দোয়া চাইত। আজ প্রথমবার তার মনে হল যে হয়তো তার দোয়া অন্য কোনো রূপে ফিরে আসছে। সময় কেটে গেল, মাসে বদলে গেল। বিকাশ এখন ধর্মশালা ছেড়ে একটা ছোট ঘর ভাড়ায় নিয়েছিল। সকাল সন্ধ্যা ওই একই কাজ। সে নিজের কষ্ট কখনো কারোর সামনে আনেনি। যখন কেউ জিজ্ঞেস করত বাড়ির লোক কোথায়, তখন সে শুধু বলে দিত, সব ঠিক আছে। একদিন হঠাৎ পুলিশ থানা থেকে ডাক এলো। কেউ অভিযোগ করে দিয়েছিল যে বিকাশ অবৈধভাবে লোকের কাজ করছে। বিকাশ না ঘাবড়ে থানায় পৌঁছাল। থানাদার জিজ্ঞেস করল, তুমি কে, উকিল? বিকাশ শান্তভাবে উত্তর দিল, না স্যার, শুধু সাহায্য করি। থানাদার কিছুক্ষণ তার কথা শুনলেন, তারপর বললেন, তুমি ভুল কাজ করছো না, কিন্তু এভাবে খোলা জায়গায় বসা বোঝই তো। বিকাশ মাথা নাড়ল। সেই দিন থানাদার তাকে পরামর্শ দিল যে সে একটা ছোট সেবা কেন্দ্র খুলে নেক। এখান থেকেই তার জীবন আরেকটা মোড় নিল। সে নিজের জমানো পুঁজি দিয়ে একটা ছোট দোকান ভাড়ায় নিল। বাইরে একটা বোর্ড লাগালো, বিনামূল্যে সহায়তা কেন্দ্র। প্রথম দিনই লোক আসতে শুরু করল। বিকাশের মনে হল যেন সে কোনো নতুন পরিবার পেয়ে গেছে।
এদিকে অনন্যার অফিসে ফাইলের মাঝে একটা নাম বারবার আসতে লাগল। আলাদা আলাদা মামলায় আলাদা আলাদা লোকের মুখে ওই একই নাম, বিকাশ। ম্যাডাম, এই কাজটা তো ওই বিকাশজি করিয়েছিলেন, উনি বিনা পয়সায় সাহায্য করেন। অনন্যা খেয়াল করেনি, কিন্তু নামটা তার কানে কোথাও আটকে গেল। ইনি কি সেই বিকাশ? সে নিজের মনকে বোঝাল, না, এমনটা কি করে হতে পারে, সে তো ভেঙে গেছে হবে। কিন্তু ভাগ্য চুপ করে বসেছিল না। একদিন অনন্যার কাছে একটা বড় মামলা এলো জমি সংক্রান্ত, যাতে ডজনখানেক গরিব পরিবারের ভবিষ্যৎ আটকে ছিল। তদন্তে জানা গেল যে ওই লোকেদের কাগজ কেউ খুব ভালোভাবে তৈরি করিয়ে দিয়েছে। ফাইলে লেখা ছিল সহায়তায় বিকাশ। অনন্যার আঙুল ফাইলের ওপর থেমে গেল। হৃৎস্পন্দন জোরে হতে শুরু করল। সে তক্ষুনি আদেশ দিল, এই ব্যক্তিকে ডাকা হোক। ওদিকে বিকাশ যখন ডাক পেল, তখন সে জানত না যে কার সাথে দেখা করতে যাচ্ছে। সে ফাইলপত্র নিয়ে কালেক্টরেটে পৌঁছল। যেই সে ঘরে ঢুকল, সামনে বসা মহিলাকে দেখে তার পা থমকে গেল। অনন্যা। কিছুক্ষণের জন্য সময় যেন থেমে গেল। সে ডিএমের চেয়ারে ছিল, পুরো দাপটের সাথে। বিকাশ সামনে দাঁড়িয়েছিল, সাধারণ কাপড়ে, কিন্তু চোখে অদ্ভুত এক স্থিরতা। অনন্যা তাকে দেখল, তারপর ফাইলের দিকে নজর দিল। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বলল, আপনি বিকাশ? বিকাশ মাথা নিচু করে বলল, ম্যাডাম। ওই একটা শব্দে কোনো অভিযোগ ছিল না, কোনো খোটা ছিল না, শুধু একটা দূরত্ব ছিল পদ আর মানুষের মাঝখানের। অনন্যা ফাইল বন্ধ করল। তার মন ভারী হয়ে গেল। কালেক্টরেটের ওই ঘরে কিছু মুহূর্ত এমন কাটল যেন বাতাসও শ্বাস নিতে ভুলে গেছে। অনন্যার আঙুল ফাইলের উপর থেমেছিল, আর বিকাশ সামনে দাঁড়িয়েছিল মাথা নিচু করে, একদম ওভাবেই যেভাবে কোনো দপ্তরে একটা সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে। পার্থক্য শুধু এইটুকু ছিল যে এবার সামনে বসা অফিসার তার একসময় স্ত্রী ছিল। অনন্যা গলা পরিষ্কার করল। গলার স্বরে সেই প্রশাসনিক শক্তি ছিল, কিন্তু চোখ তার সঙ্গ দিতে পারছিল না। আপনি এই লোকেদের পক্ষ থেকে পেশ হচ্ছেন? বিকাশ শান্তভাবে বলল, জি ম্যাডাম, এরা আমার কাছে সাহায্য চেয়েছিল। এদের কাছে কাগজ পুরো ছিল, শুধু রাস্তা জানা ছিল না। ওই একটা বাক্য অনন্যার ভেতরে কিছু নাড়িয়ে দিল। তার মনে পড়ল যে কখনো এই একই শব্দ বিকাশ তার জন্য বলত, তুমি রাস্তা জানো না, আমি আছি না। সে নিজেকে সামলাতে সামলাতে বলল, আপনি জানেন এই মামলাটা বেশ সংবেদনশীল? জি, বিকাশ মাথা নাড়ল। সেই জন্যেই আমি সব নথিপত্র পুরো করে এনেছি। সে ফাইল এগিয়ে দিল। অনন্যা এক একটা পাতা দেখল। সবকিছু গোছানো ছিল, নিয়ম অনুযায়ী। ওতে কোনো সুপারিশ ছিল না, কোনো চাপ ছিল না, শুধু সত্য ছিল। অনন্যা প্রথমবার চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস নিল। আপনি বাইরে অপেক্ষা করুন, সে আনুষ্ঠানিক সুরে বলল। বিকাশ কিছু না বলে বাইরে চলে গেল। তার পায়ে না তাড়াহুড়ো ছিল, না ঘাবড়ানি। ঘরে একা রয়ে গেল অনন্যা। সে চেয়ার থেকে উঠে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে দেখল। ওই একই মানুষ, যাকে সে কখনো দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল, আজ বিনা কোনো পদে শত শত মানুষের আওয়াজ হয়ে উঠেছে। তার মনে প্রশ্নের বন্যা বয়ে গেল। সে কি ভুল করেছিল? সে কি শুধু নিজের চেয়ার আর পরিচয়ে এত জড়িয়ে গিয়েছিল যে মানুষকে ভুলে গিয়েছিল? কিছুক্ষণ পর সে ফাইলে সই করে দিল। রায় গরিবদের পক্ষে ছিল। আদেশ বেরোতেই দপ্তরে হইচই পড়ে গেল। বিকাশকে ভেতরে ডাকা হলো। কাজ হয়ে গেছে, অনন্যা তার দিকে না তাকিয়ে বলল। বিকাশ হাত জোড় করে বলল, ধন্যবাদ ম্যাডাম, এই লোকেদের দোয়া আপনার লাগবে। সে ঘুরল আর যেতে লাগল। বিকাশ? অনন্যার গলা প্রথমবার কাঁপল। বিকাশ থেমে গেল, কিন্তু ঘুরল না। হ্যাঁ ম্যাডাম। এক মুহূর্তের জন্য অনন্যার ডিএম রইল না। সে শুধু একটা মেয়ে ছিল যে নিজের সিদ্ধান্তের বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। আমরা কি কখনো বসে কথা বলতে পারি? বিকাশ ধীরে তার দিকে তাকাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, না কোনো আশা। যদি জরুরি হয় তবে নিশ্চয়ই, সে শান্ত স্বরে বলল, আর বাইরে চলে গেল। সেই সন্ধ্যায় অনন্যা অনেকক্ষণ অফিসে বসে রইল। ফাইল বন্ধ ছিল, কিন্তু মাথায় শব্দ ছিল। তার মনে পড়তে লাগল সেই দিনগুলো, যখন বিকাশ তার জন্য চা বানাত, তার নোট সামলাত, আর প্রতিটা হারের পর বলত, একদিন নিশ্চয়ই হবে। আজ সেই দিন এসে গেছে, কিন্তু তাদের মাঝে নেই। রাতে প্রথমবার সে বিকাশকে মেসেজ করল। সেই সাধারণ শব্দ, কিন্তু এবার পদ ছাড়া। আমরা কি কথা বলতে পারি? কয়েক মিনিট পর্যন্ত কোনো উত্তর এলো না। অনন্যা ফোন একপাশে রেখে দিল, কিন্তু বুকের ধরভরানি বেড়ে গিয়েছিল। ওদিকে বিকাশ তার ছোট ঘরে বসেছিল। মোবাইল স্ক্রিন জ্বলছিল। মেসেজ পড়ে সে অনেকক্ষণ চুপ করে রইল। সে উত্তর সাথে সাথে দিল না। তার মনে পড়ল সেই রাত যখন তালাকের মেসেজ এসেছিল। সেই একই স্ক্রিন, সেই একই নিস্তব্ধতা।
অনেকক্ষণ পর সে শুধু এক লাইন লিখল, কাল সন্ধ্যায় গঙ্গার ঘাটি। পরদিন সন্ধ্যায় গঙ্গা শান্ত ছিল, সূর্য ডুবছিল। সেই ঘাট যেখানে কখনো সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে মানুষ হয়ে এমন কিছু করবে যা কেউ ভাবেনি। অনন্যা আগে থেকেই সেখানে ছিল, সাধারণ শাড়িতে, বিনা কোনো জাঁকজমকে, না গাড়ি না গার্ড। যখন সে বিকাশকে আসতে দেখল তো মন অদ্ভুতভাবে ভরে এলো। দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল, শুধু গঙ্গার ঢেউ কথা বলছিল। শেষে অনন্যা বলল, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। তার গলা ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে আমি কি হারাচ্ছি। বিকাশ তার দিকে তাকাল। ভুল ছিল না, সে শান্ত স্বরে বলল, ওটা আপনার সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি তোমাকে একটা মেসেজে ছেড়ে দিয়েছিলাম। অনন্যা কেঁদে ফেলল, আমি মানুষের মতো কথাও বলিনি। বিকাশ নজর গঙ্গার ওপর স্থির করল। ওই মেসেজ আমাকে ভেঙেছিল নিশ্চয়ই, সে বলল, কিন্তু ওটাই আমাকে জুড়ল। যদি ওটা না হতো তবে হয়তো আমি আজও নিজেকে কোনো পদের সাথে তুলনা করতাম। অনন্যা ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? বিকাশ কিছু মুহূর্ত ভাবল। ক্ষমা তখনই চাওয়া হয় যখন সামনের জন আহত হয়, সে বলল, আমি এখন আর আহত নই। ওই একটা বাক্য অনন্যাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সেদিন দুজনেই অনেকক্ষণ বসে রইল। পুরনো জাখমের কথা হল না, শুধু বর্ধমানের সত্য ছিল। যাওয়ার সময় অনন্যা বলল, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তো। বিকাশ কথা কেটে দিল, সাহায্য মানুষের হয়, পদের নয়, আর আপনি সেটা করছেন। সে চলে গেল। অনন্যা অনেকক্ষণ ওখানেই বসে রইল। প্রথমবার তার মনে হল যে তার চেয়ার তাকে ছোট বানিয়ে দিচ্ছে। ওদিকে বিকাশ মফস্বলে ফেরার সময় অনুভব করল যে আজ সে কোনো লড়াই জেতেনি, কোনো প্রতিশোধ নেয়নি। তবুও তার মন হালকা ছিল, কারণ সে ওই মেয়েটিকে হারায়নি, সে নিজের ভেতরের কষ্টকে হারিয়ে দিয়েছে। গঙ্গাঘাটের ওই সন্ধ্যার পর দুজনেই নিজের নিজের দুনিয়ায় ফিরে গিয়েছিল, কিন্তু এখন দুজনের দুনিয়া আগের মতো রইল না। অনন্যা দফতরে পৌঁছল তো চেয়ার ওটাই ছিল, ফাইল ওটাই ছিল, আদেশ দেওয়ার ক্ষমতাও ওটাই ছিল, কিন্তু ভেতরে কিছু ভেঙে গিয়েছিল। প্রতিটা ফাইলে সে মুখ দেখতে পেল, সেই মুখগুলো যাদের জন্য বিকাশ বিনা কোনো পদে লড়ছিল। বিকাশ নিজের মফস্বলে ফিরল তো লোক তাকে ঘিরে দাঁড়িয়ে গেল। কারুর জমির ঝামেলা মিটে গিয়েছিল, কেউ পেনশন পেয়ে গিয়েছিল, কারুর বাচ্চার ভর্তি হয়ে গিয়েছিল, সবাই খুশি ছিল। বিকাশ হাসছিল, কিন্তু ভেতরে কোথাও সে জানত যে এখন তার রাস্তা আরও বড় হতে চলেছে। কয়েক সপ্তাহেই অনন্যা এক নতুন আদেশ জারি করল। জেলায় জনসহযোগ কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ দালাল ছাড়া টাকা ছাড়া সাহায্য পাবে। আধিকারিকদের কড়া নির্দেশ ছিল যে কোনো গরিবের ফাইল অকারণে যেন না আটকানো হয়। অনেক অফিসার অবাক হল, ম্যাডাম এসব হঠাৎ? অনন্যা শুধু এইটুকু বলল, কারণ সিস্টেমের কাজ মানুষকে পিষে ফেলা নয়, সাহারা দেওয়া। সেই যোজনা বা স্কিমের আওতায় বিকাশের কেন্দ্র সরকারি স্বীকৃতি পেয়ে গেল। যখন সে খবর পেল তখন সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে বুঝতে পেরেছিল যে এই সাহায্য পদের ছিল না, সেই অনুভূতির ছিল যা গঙ্গার ঘাটে জন্মেছিল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন মিডিয়ায় খবর চলল, ডিএমের প্রাক্তন স্বামীর সেবা কেন্দ্র, কি আসল সত্য? ক্যামেরা, মাইক, প্রশ্ন। এখন কি ডিএমের সাথে ব্যক্তিগত সম্পর্কের ফায়দা উঠাচ্ছেন? এসব কি লোক দেখানো? বিকাশ প্রথমবার ক্যামেরার সামনে এলো। সে কোনো সাফাই দিল না, শুধু এইটুকু বলল, যদি কারোর সাহায্য করা অপরাধ হয় তবে আমি এই অপরাধ রোজ করব, আর যদি কোনো অফিসার নিয়ম মেনে আমার সাথ দিয়ে থাকেন তবে সেটা তার কর্তব্য, কোনো অনুগ্রহ নয়। ওই ক্লিপটা লোকেদের চুপ করিয়ে দিল। অনন্যা সেই ইন্টারভিউ দেখল, তার চোখ ভরে এলো। সে বুঝতে পারল যে বিকাশের কারোর নামের দরকার নেই, সে নিজের কাজ দিয়েই পরিচিতি তৈরি করে ফেলেছে। কয়েক মাস পর সরকারের তরফ থেকে এক রাজ্য স্তরের সম্মাননা অনুষ্ঠান রাখা হল। সমাজসেবার ক্ষেত্রে দারুণ কাজের জন্য বিকাশকে সম্মানিত করা হবে। মঞ্চে অনেক বড় নাম ছিল, অনন্যাকেও ডিএম হিসেবে ডাকা হয়েছিল। যখন বিকাশের নাম ডাকা হল তখন পুরো হল তালিতে ফেটে পড়ল। সেই লোক যাকে কখনো ডিএমের যোগ্য নয় বলা হয়েছিল, আজ সেই ডিএমের সামনে সম্মান নিতে যাচ্ছে। বিকাশ মঞ্চে পৌঁছাল, অনন্যা সামনে দাঁড়িয়েছিল। কিছু মুহূর্তের জন্য দুজনের নজর মিলল, না কোনো তিক্ততা, না কোনো অনুশোচনা, শুধু এক গভীর বোঝাপড়া। সম্মান দেবার সময় অনন্যা ধীর স্বরে বলল, আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। বিকাশ হেসে উত্তর দিল, আর আমার এই কথায় যে আপনি আজও ইনসানিয়াতের সাথে দাঁড়িয়ে আছেন। মাইক তার হাতে এলো। পুরো হল শান্ত ছিল। বিকাশ বলল, আমি কোনো মহান মানুষ নই,
আমি শুধু এক সাধারণ মানুষ যাকে তার স্ত্রী একদিন মেসেজ করে ছেড়ে দিয়েছিল। সেদিন আমি ভেঙে গিয়েছিলাম, কিন্তু যদি সেই ভেঙে যাওয়া দিয়ে আমি কাউকে জোড়ার কাজ করে থাকি, তবে হয়তো ওটাই আমার জয়। হলের অনেকের চোখ ভিজে গেল। অনুষ্ঠানের পর অনন্যা তার সাথে আলাদাভাবে কথা বলতে চাইল। বিকাশ, যদি আজও দেরি না হয়ে থাকে, তবে কি আমরা... তার কথা অসম্পূর্ণ রয়ে গেল। বিকাশ খুব শান্তভাবে বলল, কিছু সম্পর্ক সাথে চলার জন্য নয়, রাস্তা দেখানোর জন্য হয়। তুমি আমাকে আমার রাস্তা দেখিয়ে দিয়েছ। এখন যদি আমরা সেটা পাল্টাই, তবে হয়তো সেটা ঠিক হবে না। অনন্যা মাথা নিচু করে নিল। এবার কোনো জল ছিল না, শুধু মেনে নেওয়া ছিল। সময় কেটে গেল। বিকাশের সেবাকেন্দ্র ট্রাস্ট হয়ে গেল। শত শত লোক তার সাথে জুড়ে গেল। অনন্যা নিজের পদে থেকে নীতির মাধ্যমে সিস্টেমকে মানবিক বানানোর চেষ্টা করতে থাকল। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু উদ্দেশ্য এক। সন্ধ্যায় বিকাশ আবার গঙ্গার ঘাটে বসেছিল। সূর্য ডুবছিল। সেই গঙ্গা, সেই বাতাস। তার মুখে প্রশান্তি ছিল। তার মনে হলো যেন জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু বিনিময় তার চেয়ে অনেক বেশি দিয়ে দিল। গল্প এখানেই শেষ হয় না, এখানেই শুরু হয়। কারণ এই গল্প শুধু বিকাশ আর অনন্যার নয়, এটা সেই প্রত্যেকটা মানুষের যাকে কখনো কেউ পদ, টাকা বা স্ট্যাটাসের নামে ছোট মনে করেছে। এই গল্প বলে যে মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, তার কর্ম দিয়ে তৈরি হয়। যদি কেউ আপনাকে ছেড়ে এগিয়ে যায়, তবে জরুরি নয় যে আপনি ভেঙে পড়বেন। কখনো কখনো ওই ছেড়ে দেওয়া আপনাকে আপনার আসল শক্তির সাথে দেখা করিয়ে দেয়। প্রতিশোধ সবচেয়ে বড় জবাব হয় না, কখনো কখনো চুপচাপ ভালো মানুষ হয়ে যাওয়াই সবচেয়ে বড় জবাব হয়। এখন প্রশ্ন আপনার কাছে, যদি কেউ নিজের পদের অহংকারে আপনাকে ছেড়ে দেয়, তবে আপনি কি করবেন? ভেঙে পড়বেন, প্রতিশোধ নেবেন, নাকি নিজেকে এত মজবুত বানাবেন যে আপনার নীরব সফলতাই জবাব হয়ে যাবে? আর ভাবুন, যদি আজ আপনার কাছে কারুর সাহায্য করার সুযোগ থাকে বিনা কোনো লাভে, তবে কি আপনি করবেন? যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটা আপনার সেই বন্ধুর কাছে অবশ্যই পৌঁছান যে আজ নিজেকে দুর্বল মনে করছে। ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি এই গল্প থেকে কী শিক্ষা নিয়ে যাচ্ছেন।